প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টর। পদার্থবিজ্ঞানের যে প্রথম পত্র, তার যে প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ, এরপর হচ্ছে 2 নম্বরে ভেক্টর। এই ভেক্টর অধ্যয়ন করার জন্য তোমাদের অবশ্যই ভৌত জগৎ এবং পরিমাপ অধ্যায়টি পড়ে নেওয়া উচিত। হ্যাঁ, ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ে মূলত কী কী আছে, যে আমাদের এই যে চারপাশে ভৌত জগৎ, সেটা নিয়ে ব্যাখ্যা আছে। হ্যাঁ, মনোজগৎ, ভৌত জগৎ। আবার এই ভৌত জগতের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে কি পদার্থবিজ্ঞান। সেই পদার্থবিজ্ঞানের সংজ্ঞা, অর্থাৎ পদার্থবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে, পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কী কী, পদার্থবিজ্ঞানের সাথে অন্যান্য যে অধ্যয়নগুলো আছে, সমাজবিজ্ঞান, হ্যাঁ, পরিসংখ্যান, গণিত, এগুলোর সাথে কী সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, তো পদার্থবিজ্ঞানের সংজ্ঞায় আমরা কি পড়েছি, নবম দশম শ্রেণীতে আমরা পড়েছিলাম যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করে তাকে কি বলে, পদার্থবিজ্ঞান। এবং আমরা একটু ভিন্ন ধাঁচ এখানে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যেমন রসায়ন বিজ্ঞানও কিন্তু পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করে। তাহলে আমরা এখানে ডিফারেন্সটা কীভাবে বুঝব? ফেইম্যান নামে একজন বিজ্ঞানী, তিনি তার ফেইম্যান লেকচার অন ফিজিক্সের বইয়ে সংজ্ঞাটা এভাবে দিচ্ছেন যে বিজ্ঞানের যে শাখায় প্রাকৃতিক ঘটনাগুলি গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। মানে তিনি বলতে যাচ্ছেন এরকম, ফিজিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ন্যাচারাল ফেনোমেনা অ্যান্ড এক্সপ্লেইনস থ্রু ম্যাথামেটিক্স। তাহলে প্রকৃতির ঘটনাবলী অধ্যয়ন করা, প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা হচ্ছে পদার্থবিজ্ঞানের কাজ। তবে পদার্থবিজ্ঞান এটা যেনতেনভাবে করে না, একটা কবিতা লিখে করে না, একটা গদ্য লিখে করে না, একটা পদ্য লিখে করে না, সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে এ ধরনের ঘটনাগুলো যখন আমরা গাণিতিক ব্যাখ্যা দেখব, তখনই আমরা বলবো এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। আমরা জানি নিউটনের গতি বিষয়ক যে সূত্রগুলো আমাদের জানা আছে, সেই সূত্রগুলোর গাণিতিক ব্যাখ্যা আমাদের জানা আছে। মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা আমাদের জানা আছে। হ্যাঁ, তড়িতের কুলম্বের সূত্র আমরা নবম দশম শ্রেণীতে এগুলো পড়েছি, এগুলোর গাণিতিক ব্যাখ্যা আমাদের জানা আছে। এছাড়া পরন্ত বস্তুর যে গ্যালিলিওর সূত্রগুলো, এগুলো আমাদের গাণিতিক ব্যাখ্যা জানা আছে। তাহলে মূলত এই থিম থেকে জিনিসটা আসছে যে প্রাকৃতিক ঘটনাগুলির গাণিতিক ব্যাখ্যা উপস্থাপনের নিমিত্তেই আমাদের গণিতের অবতারণা। তাহলে পদার্থবিজ্ঞান এবং গণিতের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়। তাহলে সেই সংজ্ঞাটাকে সামনে রেখে আমরা একটু এরপরের অধ্যায়গুলোতে যাব, যেমন ভেক্টর। কেমন? তাহলে ভেক্টরে যদি আলোচনা করি, এখানে আমরা কয়েকটা লেকচারের মাধ্যমে ভেক্টর ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। প্রথমে আসে হচ্ছে একদম প্রথম দিকে ভেক্টর কাকে বলে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভেক্টর, এবারে ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, এটা দিয়ে যদি আমরা একটা লেকচার কাউন্ট করি, তারপরে ভেক্টরের ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে কি স্কেলার গুণন বা ডট গুণন, একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। এগুলো নিয়ে আলোচনা হবে চ্যাপ্টারে। এরপরে হচ্ছে একদম শেষের দিকে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এখানে আমরা পাই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো কীভাবে কাজ করে। নতুন সিলেবাসে এটা একটা নতুন জিনিস, যেটা 2014 আগে অনেকেই পড়েনি। হ্যাঁ, যারা পদার্থবিজ্ঞান পড়তো উচ্চতর ক্লাসে, তাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সে পড়ানো হতো, তাহলে এটা নতুন সংযোজন ছিল। তো যাই হোক, আমরা আমাদের ভেক্টরের দিকে আমরা আগাই। তাহলে ভেক্টর করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কি রাশি কাকে বলে। হ্যাঁ, তাহলে এই ভৌত জগতে যা পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি, রাশি বলি। এই যে ভেক্টর আমরা পেলাম, ভেক্টর করতে গেলে প্রথমে রাখবে রাশি। রাশি কি জিনিস? এই ভৌত জগতে যা পরিমাপ করা যায়, যাহাই পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলতে পারি। তাহলে রাশিকে আমরা 2 প্রকার বলি সচরাচর। হ্যাঁ, একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। আমরা জানি, এগুলো আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি। স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য, যে রাশিকে প্রকাশ করতে শুধু মান লাগে, শুধু মান লাগে, তাকে স্কেলার রাশি বলে।
আর আর যে রাশিকে প্রকাশ করতে মান এবং দিক উভয়ই লাগে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ভেক্টর রাশি। হ্যাঁ, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ভেক্টর রাশি। স্কেলার রাশির এক্সাম্পল আমরা জানি, যেমন হচ্ছে দূরত্ব, এরপর হচ্ছে দ্রুতি, চাপ, এগুলোকে আমরা স্কেলার রাশি বলি। ভর, হ্যাঁ, এগুলোকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশিগুলো কি কি? অনেকগুলো ভেক্টর রাশি আমাদের জানতে হবে, যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, হ্যাঁ, মহাকর্ষীয় প্রাবল্য, এ ধরনের অনেকগুলো আছে যেগুলো আমাদের গ্র্যাজুয়ালি আমরা এখানে করতে থাকবো। তাহলে আমরা ভেক্টর পেলাম, ভেক্টর রাশি পেলাম। এরপরে ভেক্টর রাশি এখন আমরা দেখব কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টরকে আমরা দুভাবে প্রকাশ করব, একটা হলো লিখে, একটা হলো চিত্রাঙ্কনের মাধ্যমে। কেমন? লিখে কিভাবে প্রকাশ করে? তাহলে লেখার মাধ্যমে এক নাম্বার ভেক্টরের প্রকাশ। চলো কি ধরলাম এই একটা ভেক্টর রাশি, এই একটা ভেক্টর রাশিকে আমি ভেক্টর আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে তার আগে বা উপরে জাস্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে দিন। অনেকেই নিচের দিকে অ্যারো চিহ্ন দেন, এটাকেও ভেক্টর বুঝায়। অনেকেই শুধুমাত্র টান দিয়ে দেন, এটা যেহেতু বারের সাথে মিলে যায় সেজন্য আমরা সাজেস্ট করব এটা না করতে। ঠিক আছে, এটা হলো ভেক্টরের প্রকাশ। এ দিয়ে যদি হয় তাহলে এর উপরে কি দিব? অ্যারো চিহ্ন দিব বা নিচে দিব। বলকে নিচে বলে ফোর্স, তাহলে বলকে যদি আমি প্রকাশ করতে তাহলে এফ দিয়ে প্রকাশ করবো, এর উপরে কি দিব? ভেক্টর চিহ্ন দিব। হ্যাঁ, বেগ ভেলোসিটি, এর উপরে কি দেবো? বেগের চিহ্ন দিব। কেমন? সরণকে আমরা কি দ্বারা, যদি এস দ্বারা প্রকাশ করি তাহলে এস এর উপরে অ্যারো চিহ্ন দিলে সেটা ভেক্টর হয়ে যাবে। তাহলে এই ভেক্টর মানে মান ও দিক। তাহলে ভেক্টরের মানটা কেমন? ভেক্টরের মান হচ্ছে কোন একটা ভেক্টর রাশির পাশে আমরা পরম মানে স্থাপন করি। হ্যাঁ, ব্যাপারটা এমন যে ভেক্টর রাশির দিক আছে, আমি কি করলাম? দুপাশে দেওয়াল দিয়ে দিলাম। দেওয়াল দিয়ে দিলে সে আর যাওয়ার সুযোগ পাবে না, ঠিক না? মানে সে মানের মধ্যে ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এইভাবে মানকে নির্দেশ করা হয়। বা যদি আমি শুধু এ লিখি, তাহলেও এখানে খেয়াল করেন যে এখানে উপরে কোনো কিনা এরও চিহ্ন না, মানে দিক নাই, দিকবিহীন, শুধু মান বোঝাচ্ছে। এভাবে আমি এফ এর হতে পারে বা শুধু এফ হতে পারে, এভাবে আমরা লিখতে পারি। তো একটা ভেক্টর রাশি মানে হচ্ছে কি? আমরা জানি মান ও দিক। একটা ভেক্টর রাশি মানে হচ্ছে তাহলে আমি যদি একটু ভেক্টর রাশিকে দেখাই, তাহলে আমি মান দিয়ে দিলাম, আমরা জানি তার সাথে কি দেওয়া লাগবে? দিক দেওয়া লাগবে, মানে এই ক্ষেপ দিতে হবে, এই ক্ষেপ। এফ যদি একটা বল হয়, আমরা জানি আমরা এভাবে দিব, এটা দিয়ে আসলে দিক বুঝাই, আর এটা দিয়ে ভেক্টরের মান বুঝাই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা গ্র্যাজুয়ালি এক্সটেন্ড করবো যে কিভাবে একটা ভেক্টর রাশিকে আমরা একমাত্রিকভাবে, দ্বিমাত্রিকভাবে, ত্রিমাত্রিকভাবে প্রকাশ করি। আসো আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বোঝার চেষ্টা করব। এটার জন্য আমরা এরপরে যাব হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টরে। তো এর আগে আমরা যেহেতু আমরা লেখার মাধ্যমে দেখিয়েছি, এখন আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চিত্রের মাধ্যমে তাহলে চিত্রের মাধ্যমে ধরলাম এই একটা ভেক্টর রাশি, এটাকে আমি কিভাবে প্রকাশ করবো? এভাবে প্রকাশ করবো, মাঝখানে একটা অ্যারো চিহ্ন দিব। হ্যাঁ, আসলে এই যে রেখাটা, এই রেখার দৈর্ঘ্য মানে ভেক্টরের মান বলা যায়। হ্যাঁ, আমরা এভাবে প্রকাশ করব, এবং এই অ্যারো চিহ্নটা মূলত দিককে মিন করে। তাহলে আমি যদি এটাকে এই ভেক্টর দ্বারা ডিনোট করে, এটাকে বলা হয় সচরাচর পাদবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় প্রারম্ভিক বিন্দু,
এটাকে বলা হয় সমাপ্ত বিন্দু। হ্যাঁ, এরপরে এটাকে বলা হয় টেইল, একে বলা হয় হেড। হ্যাঁ, এ ধরনের মানে ইকুইভ্যালেন্ট আরো কিছু শব্দ দিয়ে প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, এটা ক্ষেত্রে চিত্রের মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো এই যে আমি যদি এটাকে 5 নিউটন একটা বল বলি, তাহলে স্বাভাবিকভাবে 10 নিউটন তার দ্বিগুণ হবে। ঠিক আছে, 10 নিউটন তার দ্বিগুণ হবে। একটু বাঁকা হয়েছে, তোমরা সোজা করে আনবে। আবার যদি -5 নিউটন বলি তাহলে ঠিক তার উল্টো হবে, প্রথমটার উল্টো হবে। হ্যাঁ, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা ভেক্টরের বিভিন্ন লগুলো সূত্রগুলো দেখার চেষ্টা করব, তখন এই জিনিসটা আমাকে ঠিক করে রাখতে হবে, না হলে তোমার চিত্রটা পারফেক্ট হবে না, মানে চিত্রটা তোমার ইউটিলাইজেশন আসবে না। আচ্ছা, এখন আমরা চলে যাব বিভিন্ন ধরনের ভেক্টরে। প্রথমে আসি একক ভেক্টর। তাহলে বিভিন্ন ধরনের যে ভেক্টরগুলো আছে তার মধ্যে আমরা প্রথমে পেলাম কি একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান একক তাকে কি বলে? একক ভেক্টর বলে। মানে তার মান হচ্ছে ইউনিটি, এক তো সবার সাথেই থাকে, ঠিক না? তাহলে আমরা সেই হিসাবে বিবেচনা করতে পারি যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। হ্যাঁ, তাহলে আসলে তোমরা তো জানোই, তোমরা জানো একটা ভেক্টর রাশিকে যদি ভাবে প্রকাশ করি তাহলে মান ইনটু কি থাকে, এখানে মান প্রথমে তার বুদ্ধি ই ক্যাপ। হ্যাঁ, কোনো ভেক্টর রাশির উপর ক্যাপ চিহ্ন দিলে মনে করবা সেটা হলো দিক বোঝাচ্ছে। তাহলে এই ক্যাপের সাথে কি ওয়ান নেই? মনে মনে কিছু না থাকলেও তো ওয়ান আছে, ঠিক না? তাহলে আমি একটা ভেক্টরকে দেখতে পাচ্ছি যেটার মান 1 এবং সাথে দিক আছে, এটাকে আমি কি বলছি? একক ভেক্টর বলছি। খেয়াল করো তাহলে, এই যে আমরা এখানে 1 লিখলাম, তাহলে একটা একক ভেক্টরের মধ্যে শুধু কি থাকে? মানে 1 যদি না থাকে তাহলে দিক না। তাহলে আসলে একক ভেক্টর দ্বারা কি বোঝায়? দিক বোঝায়। একক ভেক্টর দ্বারা দিক বোঝায়, এটা আমার মনে রাখবে। ঠিক আছে, এবার আসি 2 নম্বর হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি? আসলে এটা হচ্ছে একক ভেক্টরই, বাট ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে একটা জিনিস আছে। হ্যাঁ, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেমিং বলে। হ্যাঁ, আমরা যদি বলি তোমার বাড়ি কোথায়, তুমি বলবে আমার বাড়ি হচ্ছে বিশ্বাস টাওয়ারের পাশে। এই যে বিশ্বাস টাওয়ারের সাপেক্ষে যেতে তুমি তোমার বাড়ি নির্দেশ করলা, হ্যাঁ, এই বিশ্বাস টাওয়ারকে আমি বলতে পারি এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা পদার্থবিজ্ঞানে প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্দেশ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। একমাত্রিক মানে কি? সরলরৈখিক। তাহলে আমি যদি বলি একমাত্রিক, এই দেখো সরলরৈখিক মানে এক্স অক্ষকে নির্দেশ করে। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি করবে? সাথে সাথে এক্স অক্ষ, সাথে সাথে কি ওয়াই অক্ষ। মানে ধরো এই যে হোয়াইট বোর্ডের যে তল, এই তলের উপর যদি একটা পিঁপড়া দৌড়াদৌড়ি করে তাহলে সে কি সামনে পিছিয়ে যেমন যাচ্ছে আবার উপরে নিচেও যেতে পারে। তাহলে একসাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সে যে চলতে পারে, যদি এভাবেও চলে। দেখো সে কিন্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছে না, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না, একই সাথে দুই অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে পিঁপড়ার এই গতিকে আমি বলতে পারি দ্বিমাত্রিক গতি। আবার যদি এই পিঁপড়ার যদি পাখা গজায়, হ্যাঁ, যদি উঠতে পারে, যদি এদিকে চলে আসে উড়ে, তাহলে তখন এই গতিটাকে আমি বলবো ত্রিমাত্রিক গতি। তাহলে ত্রিমাত্রিকে তুমি দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে 3টা অক্ষ থাকবে, এক্স, ওয়াই, আরেকটা কি? এই যে জেড। জেড অক্ষটা আসলে এটাই জেড অক্ষ। এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছাদবিন্দুতে লম্বভাবে যেটা সেটা জেড অক্ষ। সেটা কীভাবে দেখা যায়? এভাবে কিন্তু দেখা যায় না, বিন্দুর মতো থাকে। তো সেটা আমরা যাতে 2D হোয়াইট বোর্ডে যাতে আমরা 3D বা ত্রিমাত্রিক আঁকি, আঁকার একটা কৌশল হচ্ছে কি করা?
একটু বাঁকা করে দাও। বাঁকা করো মানে কি, তুমি এরকম সোজা হয়ে দেখতে পাচ্ছ না, তো তুমি একটু এরকম বাঁকা হলা, বাঁকা হয়ে দেখছো আর কি। তাহলে আমরা যদিও এক্স ওয়াই জেড এই যে আঁকলাম এটাকে ত্রিমাত্রিক এক্স্যাক্টলি এঁকে দেখাতে পারছি না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে ত্রিমাত্রিক মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ তাদের ছেদ বিন্দুতে এই জেড অক্ষ, এটাকে যদি আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো এমন যেন না হয় যে কয়েকদিন পরে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ত্রিমাত্রিক প্রসঙ্গগ্রাম দেখাও, তখন তোমরা এরকম করবা না নিশ্চয়ই, এই যে এরকম করে দিয়ে এখানে একটা দিবা, নিশ্চয়ই এরকম করবা না। হ্যাঁ, ত্রিমাত্রিক মানে হচ্ছে কি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ তাদের ছেদবিন্দুতে আরেকটা কলম এখানে সেট করে দিবা। হ্যাঁ, তাহলে এটা হবে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড, বি ক্লিয়ার, তিনটা পরস্পর লম্ব থাকবে, তাহলে এই হলো ত্রিমাত্রিক প্রসঙ্গগ্রাম। কেমন? তাহলে আমি এখানে এক্সাম্পল হিসেবে দিতে পারি কি, সরলরৈখিক চলা, সরলরৈখিক গতি, আর এটা হচ্ছে কি, এটা তলের উপর গতি, পিঁপড়ার দৌড়াদৌড়ি, এটা হচ্ছে পাখির উড়া হতে পারে, পাখির উড়া, এটা একটা ত্রিমাত্রিক প্রসঙ্গগ্রাম পারফেক্ট এক্সাম্পল। তাহলে এই যে বললাম ত্রিমাত্রিক প্রসঙ্গগ্রাম, তাহলে ত্রিমাত্রিক প্রসঙ্গগ্রামের মধ্যে কয়টা অক্ষ থাকে? তিনটা অক্ষ থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। এক্স অক্ষ এদিক দিয়ে ধনাত্মক আর পিছন দিয়ে বাড়ালে সেটা ঋণাত্মক, ওয়াই অক্ষ উপরের দিকে ধনাত্মক নিচের দিকে বাড়ালে সেটা হবে ঋণাত্মক, জেড অক্ষ সামনের দিকে ধনাত্মক ভিতরের দিকে যদি জেড অক্ষ কল্পনা করি সেটা হবে ঋণাত্মক। তাহলে এরকম 6টা অক্ষ হবে, 3টা ধনাত্মক 3টা ঋণাত্মক। তাহলে আমরা আয়তকার ভেক্টরের সংজ্ঞায় বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়তকার ভেক্টর বলে। মানে এক্স অক্ষ বরাবর আমরা সচরাচর বিবেচনা করি আই কে, ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করি জেড কে, জে কে, জেড অক্ষ বরাবর বিবেচনা করি কে কে। এই আই জে কে এরাই হচ্ছে কি আয়ত একক ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে এই জিনিসটা লিখলাম, লেখার পর আমরা যদি একটু এই জিনিসটা নোট ডাউন করি, এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর আয়তকের ভেক্টর জে, জেড অক্ষ বরাবর আয়তকের ভেক্টর হচ্ছে কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এক্স অক্ষ বরাবর তাহলে আয়তকের ভেক্টর, দেখো তাহলে আমরা তো বলেছি একক ভেক্টর কি বোঝায়, দিককে নির্দেশ করে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি একক ভেক্টর আয় হয় তাহলে এক্স অক্ষের ডিরেকশন মানে হচ্ছে আই, ওয়াই অক্ষের ডিরেকশন মানে দিক হচ্ছে জেড, জেড অক্ষের ডিরেকশন বা দিক হচ্ছে কে। তাহলে আমি এক্স অক্ষ মানেই সামনে মিন করব আই কে, ওয়াই অক্ষ মানে মিন করব জে কে, জেড অক্ষ মানে মিন করবো কাকে, কে কে। বি কেয়ারফুল। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম আয়তকার ভেক্টর, এর আগে পেলাম একক ভেক্টর। এখন আমরা দেখব এই দুটোর পরে 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই আসে পরীক্ষায়, এই দুটো আসে, মানে ভেক্টর মানে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। আসো অবস্থান ভেক্টরে যাই। অবস্থান ভেক্টর, তাহলে আমরা একটু সংজ্ঞা লিখবো আগে। আমরা দেখতে পাচ্ছি অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে আসো অবস্থান ভেক্টর, এখানেও তোমরা দেখতে পাচ্ছ দুটো কথা আসছে, একটা হলো প্রসঙ্গ কাঠামো, হচ্ছে কি মূল বিন্দু। কেমন এই জিনিসগুলো আমরা কিছুক্ষণ আগে আমরা প্রসঙ্গ কাঠামো জিনিসটাকে দেখিয়েছি, একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক দেখিয়েছি। তো মূল বিন্দু কি,
প্রসঙ্গ কাঠামো এই যে বললাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। হ্যাঁ, এই তিনটা অক্ষ যেখানে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় মূলবিন্দু। কেমন? এটা হলো মূলবিন্দু। তোমরা যারা নবম দশম শ্রেণীতে জিওমেট্রি পড়েছ, জিওমেট্রিতে তো এই জিনিসগুলো এখন ইন্ট্রোডিউস করিয়েছে, তাহলে তোমাদের জানার কথা মোটামুটি। দেখো মূলবিন্দু, তাহলে এই যে বললাম প্রসঙ্গ কাঠামো, এটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তার মূলবিন্দুর সাপেক্ষে ধরলাম এখানে একটা বিন্দু আছে, এটাকে আমি কি করবো? নির্দেশ করব। হ্যাঁ, এই বিন্দুটা নির্দেশ করব। যে ভেক্টর দিয়ে নির্দেশ করলাম সেটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর, আর পজিশন ভেক্টর আর। কেমন? তাহলে দেখতে পাচ্ছ এখানে এই যে আর এর যে রেখাটা, সেটার দৈর্ঘ্য মানে আসলে আর এর মান বুঝাই। আবার এই আরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, বা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, বা জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, এটাকে আমরা কি বলি? সচরাচর দিক বলি। হ্যাঁ, এবং এটার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা বিন্দুর অবস্থান নির্দেশ করলাম, সেজন্য এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে? তো অবস্থান ভেক্টরকে সচরাচর আর দ্বারা প্রকাশ করা হয়। এ মানেও এর আগে যে আমি দেখিয়েছি এটা একটা অবস্থান ভেক্টর। বি দ্বারাও যদি লিখি, বেগের ভি দ্বারা যদি লিখি, বলের ফোর্সের এফ দ্বারাও যদি লিখি, এগুলো সব কি বোঝাবে? অবস্থান ভেক্টর বোঝাবে। ঠিক আছে? তো অবস্থান ভেক্টর দেখো, আমি যদি এটাকে বুঝাই আর সমান কি হবে? আর এর মান ইন্টু দিক। ঠিক আছে? তো মনে আছে দিককে কি ভেক্টর বলেছিলাম? দিককে বলেছিলাম একক ভেক্টর। তাহলে আমি চাইলে এখান থেকে দিক বের করতে পারি না? খুব সহজে বের করতে পারি। এই সমীকরণটা মনে রাখলেই হয়। ওই ভেক্টর রাশিকে, কোনো একটা ভেক্টর রাশিকে যদি ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়? একক ভেক্টর পাওয়া যায়। হ্যাঁ, ওই যে আমরা যে সিম্পলি যে জিনিসটা শিখে আসছি, ভেক্টর রাশি মানে, ভেক্টর রাশি মানে হচ্ছে কি ওই এর মান ইন্টু কি? মান গুণন দিক। এই যে দেখো, তাহলে এই সিম্পলি এই সমীকরণ থেকে আমরা এগুলো ভাইস ভার্সা একটা অপরটা বের করতে পারি। তাহলে দেখো এখন একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকে আমার এই ভেক্টরগুলো কেমন হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো আমি যেহেতু কাঠামোর কথা বলেছি, তাহলে দেখো এখানে একমাত্রিকে কেমন হবে? একমাত্রিকে অবস্থান ভেক্টর, একমাত্রিকে অবস্থান ভেক্টর মানে একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে অবস্থান ভেক্টর কেমন দাঁড়াচ্ছে দেখো। তাহলে আর ইকুয়াল টু কি হবে? একমাত্রিক বরাবর মান ইন্টু দিক। আচ্ছা, একমাত্রিক আমি আরটাকে যদি একমাত্রিক বরাবর শোয়া দিই এ বরাবরে এক্স অক্ষ বরাবর, তাহলে আর এর মানটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করতে পারবো না? এবং এক্স অক্ষর দিক মানে কি? আই। দেখো তাহলে কত সুন্দর করে এক্স আই লিখে ফেললাম হবে। ঠিক আছে? দেখো একমাত্রিকে এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর। তাহলে আমি যদি দ্বিমাত্রিক লিখি তাহলে কি লিখবো? আর ইকুয়াল টু কি লিখবো? দ্বিমাত্রিক মানে এক্স ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর মান থাকবে, ওয়াই অক্ষ বরাবর মান থাকবে। এক্স অক্ষ বরাবর দিক মানে আই, ওয়াই অক্ষ বরাবর দিক মানে হচ্ছে কি? জে। তাহলে কি করব? এই দুটোর সমন্বয়ে আমি কি পাচ্ছি? আর পাচ্ছি। সিম্পলি আপাতত আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। এই প্লাস চিহ্নটা আসে ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে। কেমন? আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রে এই জিনিসটা খুব ভালো করে ব্যাখ্যা করবো, একটু মনে রাখবে। কেমন? আপাতত ধরে নাও এটা প্লাস। কেমন? দুটোর সমন্বয় মানে প্লাস করে আসে, এবার জাস্ট ধরে নাও। এরপর হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক প্রসঙ্গ করা মানে আমরা জানি আর। তাহলে অনুরূপ যদি আমি বলি ত্রিমাত্রিক মানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ এখানে থাকবে। এক্স অক্ষ বরাবর আর এর মানকে যদি এক্স বলি, ওয়াই অক্ষ মানকে যদি ওয়াই বলি, জেড অক্ষ মানকে যদি জেড বলি, এক্স অক্ষের ডিরেকশন আমি জানি আই। ওই যে দেখাছিলাম মনে আছে, ভেক্টর মানে কি? মান ইন্টু দিক। সেটার থেকে এক্স অক্ষ বরাবর আমি আর এর অংশটা পেয়ে গেলাম, ওয়াই অক্ষ বরাবর আর এর অংশটা পেয়েও পাবো, জেড অক্ষ বরাবর আর এর অংশটা পেয়েও পাবো। আর যেহেতু তিনটার সমন্বয়ে আসে আপাতত আমি কি দিয়ে দেবো? যোগ দিয়ে দেবো। কিন্তু পরে আমরা দেখাবো, আমরা বলছি যে এই যোগ চিহ্ন কীভাবে আসে, কোন সূত্রের সাহায্যে? ত্রিভুজের সরি ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে জিনিসটা আসবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এভাবে আমি একমাত্রিক প্রসঙ্গ কাঠামে ভেক্টর আর পেয়ে গেলাম, দ্বিমাত্রিকে পেয়ে গেলাম, ত্রিমাত্রিকে পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আসো আমরা যদি একটু চিত্রের সাহায্যে জিনিসটা দেখি। এই যে ধরলাম এখান থেকে স্টার্ট হয়ে এটা হচ্ছে এক্স,
মান, এটা হচ্ছে কি দিক, মানে এক্স অক্ষ নির্দেশ করছে। আমরা যদি এক্স ওয়াই দেখি, হ্যাঁ কোনো একটা ভেক্টর ধরলাম এটা আর, আর এর এক্স এর দিকে অংশ হচ্ছে, আর একটু বড় করে আঁকা দরকার না, এটা হচ্ছে, তাহলে এখানে এটাকে আমরা বলি মূলবিন্দু, কেমন? তাহলে এটা যদি আর হয়ে থাকে, আর এর এই যে এক্স এর যে অংশটা এটা হচ্ছে এক্স, আর আর এর ওয়াই এর যে অংশটা এটা হচ্ছে কি ওয়াই, কেমন? এভাবে আমরা আর সমান পাই এক্স আই প্লাস ওয়াই জে। আর এটা সমান আমরা এভাবে পাবো, একটু ইমাজিনেশন কাজে লাগাইতে হবে এই চিত্র রাখার জন্য, মনে আছে? এক্স অক্ষ বরাবর হচ্ছে কি এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, জেড অক্ষ বরাবর জেড। এইটা হলো আসলে জেড অক্ষটা কোথায়, এই জায়গায়, ঠিক না? এরকম এভাবে আছে, মানে এইখান থেকে আমি একটা অংশ নিব এই যে এই ধরনের করে, ঠিক আছে? তাহলে আমি অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এরপর আমরা অবস্থান ভেক্টরের উপর আমরা যাব সরণ ভেক্টরে। দেখো সরণ ভেক্টর, সরণ ভেক্টর কাকে বলে? কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, হ্যাঁ এর সরণ ভেক্টর বলে। কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। আমরা মনে আছে যে সরণ ভেক্টর কিভাবে দেখিয়েছিলাম ত্রিমাত্রিকে? এখানে একটা বিন্দু আছে, সেটাকে নির্দেশ করার জন্য যে ভেক্টর সেটা হলো কি অবস্থান ভেক্টর। তো বিন্দুটা এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে চলে আসছে, তাহলে তার এই যে প্রাথমিক সরণ ভেক্টর যদি হয় r1, কিছুক্ষণ পরে তার সরণ ভেক্টর কি হবে r2। তাহলে এই যে তার চেঞ্জ, এই যে এটা চেঞ্জ, এটাকে আমি বলবো সরণ ভেক্টর। তাহলে আমাদের সংজ্ঞাটা হচ্ছে কি কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। এই যে আমরা দেখতে পাচ্ছি সরণ ভেক্টর। তাহলে আমরা সরণ ভেক্টর জিনিসটা যদি আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকের ক্ষেত্রে একটু দেখি, যদি একমাত্রিক হয় ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে সরণ ভেক্টরকে আমি যদি ডেল আর দ্বারা প্রকাশ করি, কেমন? ডেল আর সমান আমরা এখানে দেখতে পাচ্ছি কীরকম, আমরা যদি এখানে সিম্পলি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান ভেক্টর ছিল এটা না, পরে সেখান থেকে কোথায় আসছে, সেখান থেকে এখানে আসছে, এই যে এই পয়েন্টে আসছে, হ্যাঁ এই পয়েন্টে এসে এই যে এটাকেও আমি আরেকটা অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করছি, সেটা হচ্ছে কি r2, কেমন? তাহলে দেখো আমি এখানে লিখতে পারি এই যে r1 প্লাস ডেল আর মিলিয়ে কি হয়েছে r2 হয়েছে, r1 ডেল আর মিলে r2 হলো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডেল আর সমান হচ্ছে r2 মাইনাস r1, ঠিক আছে? হ্যাঁ এটুকু আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি, কিন্তু আপাতত আমি সিম্পলি কথাই বলবো, যেহেতু আমি এখান থেকে এই বিন্দু এখান থেকে এসে এখানে আসলাম, তাহলে এটা মিলায়া এটা লিখব। ত্রিভুজ সূত্র তো ত্রিভুজ সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করবো, পরে আমরা এগুলো বিস্তারিত দেখবো। তাহলে আমি এভাবে লিখলাম, কেমন? তাহলে দেখো তোমরা জানো নিশ্চয়ই এই যে ডেল আর সমান r2 মাইনাস r1, এর আগে আমরা দেখিয়েছি যে একমাত্রিকে r2 মানে কি x2 না, x2i, আর একমাত্রিকে r1 মানে কি x1 না, দুটো কি দেখুন। তাহলে আমি যে দ্বিমাত্রিকে লিখি, কেমন? এবারে দ্বিমাত্রিক সিমিলারলি একটু বোঝার চেষ্টা করবো, ডেল আর, তো দ্বিমাত্রিকে ডেল আর মানে কি r2 মাইনাস r1। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দ্বিমাত্রিকে অবস্থান ভেক্টরটা কি ছিল, r সমান xi প্লাস yj। তাহলে x এর জায়গায় আমি r2 এর জায়গায় কি লিখবো x2 প্লাস y2j। এখন একটু ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি r1 লিখি, কি লিখবো x1i প্লাস y1j। তাহলে আমি যদি এখন কি করি আই ওয়ালাগুলো এক জায়গায় নিয়ে আসি, এরকম লেখা যায় x2 মাইনাস x1 ইন্টু আই, y2 মাইনাস y1 ইন্টু জে। খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদের ভেক্টর পড়া শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখতে পাচ্ছ অনেকগুলো ম্যাথামেটিক্যাল নোটিফিকেশন চলে আসছে। তুমি যদি এখন থেকে বুঝে বুঝে আগাও এবং মাথাটা যদি একটু খেয়াল রাখো, মানে চোখ কান খোলা রাখো, নোটিফিকেশনের পরিবর্তনটা যদি তুমি ধরতে পারো, এগুলো কোনো ব্যাপার না, তোমার কাছে খুব ইজি মনে হবে, আদারওয়াইজ তোমার কাছে কঠিন মনে হবে, বলে দিচ্ছি। সেজন্য নোটিফিকেশনগুলো প্রথম থেকে একটু মাথায় ক্যাচ করার চেষ্টা করি। তাহলে এখন আমি এটা পেয়ে গেলাম, এটাকে আমরা এভাবে লিখি অনেকে ডেল এক্স আই
ডেল ওয়াই জে এইভাবে লেখা হবে। তাহলে ত্রিমাত্রিকে লিখলে কি হবে, ত্রিমাত্রিকে লিখলে কি হবে সেটা আমি লিখে ফেলবো। আর কিভাবে হয় সেটা তোমরা বের করবে, এটা হচ্ছে তোমাদের তোমরা SW করবে এটা নিয়ে। দেখো আসলে এতটুকু পর্যন্ত এই যে গ্র্যাজুয়ালি ক্লাসগুলো করলে ধারাবাহিকভাবে তোমার কাছে সহজ মনে হবে, কিন্তু তুমি যদি স্কিপ করলে কিন্তু এবং 2-4-5টা ক্লাস যাওয়ার পরে যখন অনেকগুলো নোটিফিকেশন তোমার সামনে চলে আসবে তখন তোমার কাছে পদার্থবিজ্ঞান কঠিন মনে হবে।